আপনার সেজু ভাই আমাকে খারাপ নজরে দেখে। একা পাইলেই এই ছোটোয় গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। ঢোক গিলতে গিলতে কাপা কণ্ঠে কথাটা বলল ঝুমুর। ঝুমুরের কথা শেষ হতেই কষে একটা চর বসিয়ে দিল রাজীব। কি বললি? খারাপ একটা গালি দিয়ে আমার ভাইয়ের নামে আমার কাছে বদনাম করিস? বিয়ের 15 দিন যেতে না যেতেই আমাগো ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধাইবার দিবার চাস? কথাগুলো বলতে বলতে ঝুমুরের চুলের মুঠি দিয়ে ধরে তাকে খাটের উপর সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিল রাজীব। তারপর আলনা থেকে চেক শার্টটা কাঁধে নিয়ে হনহন করে বেরিয়ে গেল। পাকা দেখার দিন ঝুমুরের বাবার বাড়িতে যখন তার শ্বশুরবাড়ির লোকজন গেল, তখন সবার সাথে আরিফও গেল। সেদিনই আরিফের আচরণ কেমন যেন বাজে ইঙ্গিত পেল ঝুমুর। ঝুমুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তবে দেখতে খুব সুদর্শনা। সেদিন আরিফ বারবার ভাবি ভাবি বলে গেছিল। ঝুমুরের কাঁধে হাত দিয়ে এক প্রকার জড়িয়ে ধরেই ছবি তুলছিল। ঝুমুরের অস্বস্তি হওয়া সত্ত্বেও কিছু বলার সাহস পেল না। তবে পুরুষের স্পর্শগুলো মেয়েরা খুব নিখুঁতভাবে উপলব্ধি করতে পারে। স্রষ্টা মেয়েদেরকে এই অদ্ভুত ক্ষমতা প্রদান করেছে। আরিফ রাজীবের সেহাজো ভাই, বর্তমানে ঝুমুরের দেবর। রাজীবরা 4 ভাই 1 বোন। সবার বড় মকসুদ, মেজো ভাই রাজীব, সেজো আরিফ এবং সবার ছোট রায়হান। একমাত্র বোন মুনিয়া রায়হানের বড় আর আরিফের ছোট। রাত 11টায় রাজীব ফিরল। ঝুমুর তার অপেক্ষায় না খেয়ে বসে আছে ঠিকই, তবে অভিমান করে আছে। কিন্তু অভিমানের ভাষা যে সকলে বোঝে না। আর নারী জাতির অভিমান তো হাস্যকর। এটা ন্যাকামো। রাজীব ভারী গলায় বলল, শাড়ি খোল। ঝুমুর কথা বলল না। প্লেটে ভাত বেড়ে উপরে কই মাছের ঝোল দিল। নিজের জন্য 1 প্লেটে ভাত বাড়তে যাচ্ছিল। রাজীব হ্যাঁচকা টানে বলল, তোরে শাড়ি খুলতে কইছি না? ঝুমুর এখন চুপ। তার ভেতরটা ফেটে যাচ্ছে। চোখ দুটো জ্বালা করছে, তবুও মেয়েদের কান্না লুকোতে হয়। রাজীব ঝুমুরের করুণ দৃষ্টিকে অগ্রাহ্য আগ্রহ করল না। এখন এসব দেখার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। ঝুমুরকে টেনে নিয়ে খাটে ফেলল। সাহিত্যিকরা বলে মিলনের স্বর্গীয় সুখানুভূতি মিলে। যত সব মিথ্যুকের দল। ঝুমুরের কাছে মিলনের অনুভূতি নরকীয় মনে হয়। নিজেকে পতিতাদের মতো লাগে। পতিতারা দেহের বিনিময়ে টাকা কামায়, আর ঝুমুর দেহের বদলায় পায় 2 মুঠো অন্ন। অবশ্য আজ রাতে সেই অন্নটুকুও জোটেনি। মাছের ঝোল ঝুমুরের খুব প্রিয় ছিল। দেখলেই খিদে বেড়ে দ্বিগুণ হয়ে যায়, অথচ রাজীবের চাহিদা মেটাতে আজ রাতটা তাকে উপোস পেটেই থাকতে হলো। লোকে বলে স্বামীর ঘরে বউ কীভাবে পতিতা হয়। ছি ছি, যার ঘরে থাকে তারই বদনাম। আচ্ছা, যে মিলনে প্রেম থাকে না, ভালোবাসার স্পর্শ থাকে না, সেটাকে তো পতিতার সাথে খদ্দেরের মিলনের মতোই বলা হয়, তাই নয় কি? গভীর রাত। রাজীব অন্যদিকে মুখ ঘুরিয়ে ঘুমিয়ে আছে সেই অনেকক্ষণ। অন্ধকারে বাতি নেভানো ঘর। ঝুমুর পশ্চিম মেয়ের জানালাটা খুলে বাহিরে তাকিয়ে আছে। তাদের ঘরের পাশে একটা ছোট্ট খাল, তার উপরে পাকা রাস্তা। ঝুমুর নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মস্তিষ্ক হিসেব মিলেছে। ঝুমুরের খুব ইচ্ছে ছিল তার স্বামী হবে, যে সিনেমা নায়কদের মতো তুমি তুমি করে কথা বলবে। কিন্তু শ্বশুরের ঘরে পা রাখতেই দাদি শাশুড়ি কড়া আদেশ দিল, তার নাতিকে যেন কোনো দিন অসম্মান করে কথা না বলা হয়। বেহায়া মেয়েদের মতো যেন তুই তোকারি না করে, স্বামীর সাথে যেন উচ্চস্বরে কথা না বলে। স্বামীর সংসারে স্বামী রাগ হলে মারবে, কাটবে, আবার বুকে টেনে নেবে। কিন্তু এসব কথা যেন বারবার বাড়ির সীমানায় না পৌঁছায়। স্বামীর খাওয়ার আগে যেন বউ না খায়। আরও হাজারটা উপদেশে বাণী শুনিয়েছিল রাজীবের দাদি পেয়ারা বেগম। ঝুমুর চুপচাপ সব শুনে গেল এবং হ্যাঁ সূচক মাথা নাড়ল। সকালে 1 হাতে রুটি বেলা আর 1 হাতে খুন্তি দিয়ে তাওয়া রুটি উল্টাচ্ছিল ঝুমুর। 2 চুলার এক পাশে তেলের কড়াই, আলু ভাজি, আরেক পাশে রুটির তাওয়া। এদিকে আবার একটু পর পর চুলোয় লাকড়ি ঠেলা দিতে হয়, নইলে আগুন নিবু নিবু করে। কিন্তু ঝুমুরের অনেক তাগাদ। আগুন নিভলেই তার রুটি আর ভাজি হতে দেরি হয়ে যাবে। সকাল 8টায় বাড়ির পুরুষরা সবাই নাস্তা সেরে বাজারের দিকে মুদি দোকানেটায় চলে যায়। নিজেদের দোকান 4 ভাই মিলে চালিয়ে নেয়। বাড়তি কর্মচারী রাখে, বেতন দেওয়ার মানি হয় না। ঝুমুর তার শাশুড়ি সালমা খাতুনকে ডেকে বলে, আম্মা, বাজি হইয়া গেছে, রুটিও কয়েকটা হইছে, সবাইরে নাস্তা দিয়া দেন আম্মা। তুমি যাইয়া দাওগা, আমি সুপারি কাটতাছি। পান দিতে দেরি হইলে তোমার দাদি শাশুড়ি অকথা কুকথা শুনতে হইব। ঝুমুর কিছু না বলে তাওয়ার রুটিটা নামিয়ে উঠে দাঁড়ায়। সবার জন্য প্লেটে প্লেটে রুটি আর বাটিতে আলু ভাজি নিয়ে যার যার ঘরে গেল। সবশেষে আরিফের ঘরের সামনে দাঁড়াতেই
ঝুমুরের অস্বস্তি লাগলো। আরিফ তাকে সামনে পেলে গায়ে হাত দিতে চায়। ঝুমুর ভাবলো টেবিলের উপরে প্লেট বাটি রেখেই সে বেরিয়ে আসবে। ভিতরে গিয়ে দেখে আরিফ ঘুমাচ্ছে। ঝুমুর ঘরে ঢুকে টেবিলের উপর নাস্তা রেখে যেই না বেরিয়ে আসতে গেল, অমনি আরিফ পেছন থেকে এক হাত ঝুমুরের কোমরে জড়িয়ে অন্য হাত তার ব্লাউজের উপরে দিল। ঝুমুর চিৎকার করতে গিয়েও পারল না। বদনামটা তারই হবে। দস্তাদস্তি করে ঝুমুর নিজেকে ছাড়াতে না পেরে এক পর্যায়ে আরিফের হাতে জোরসে একটা কামড় বসিয়ে দিল। আরিফ একটু কোকিয়ে উঠে ছেড়ে দিল। ঝুমুর দৌড়ে চলে গেল রান্নাঘরে। চোখ দিয়ে জর্জর করে পানি গড়িয়ে পড়ছিল। এতক্ষণ কি হলো তার সাথে? সে কি করবে, কাকে বলবে কিচ্ছু বুঝতে পারছিল না। শাশুড়ি আম্মাকে একবার বলে দেখলে কেমন হয়। 11টার দিকে ঝুমুর দুটা মন নিয়ে অপরাধী মুখ করে তার শাশুড়ি সালমা খাতুনের ঘরে গেল। বাড়ির পুরুষরা সবাই সকালেই দোকানে চলে গেছে। মুনিয়া ফোনে তার স্বামীর সাথে কথা বলছে, আর পেয়ারা বেগম উঠানে বসে পাশের বাড়ির এক বাচ্চাকে জারফু করাচ্ছে। এই বাচ্চাটার নাকি বাতাস লেগেছে। ঝুমুরের শাশুড়ি ঘরে ঢুকতেই সালমা খাতুন বললেন, কি মেজো বউ, কিছু কইবা? যে না মানে আম্মা। কি বাপের বাড়িতে যাইবা? না আম্মা। তাইলে কি? ঝুমুর কচুমচু করে বলল, সেজো বাইরে নিষেধ করেন আমার লগে যেন আর কথা না কয়। মানে? সেজো ভাই আমার লগে খারাপ আচরণ করে, গায়ে হাত দিবার চায়। কি কইলা তুমি? দেবর যদি তার ভাবির লগে মস্করা না করতে পারে তাহলে কার লগে করব? আমার পোলায় তোমারে ভাবি ভাবি কইরা জান দেয়, আর তুমি তার বদনাম বাইর করো। এসব মিছা কথা কইয়া তুমি ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা বাঁধাইবার চাও? না আম্মা, আমি মিছা কই নাই। আরিফ ভাই গা ঘেঁষে ঘেঁষে দাঁড়ায় আর আমার মন্দ লাগে। আবার বেদ্যপের মতো কথা কও। এমনি এমনি আমার রাজীবে তোমারে মারে না, আর গাইলও দেয় না। নোয়া বউ, কেমনে এত মুখের উপরে কথা কও? তোমার মতো বেদ্যপ মাইয়া আমার জীবনে আর একটাও দেখি নাই। রাজীব মুনিয়া এরা আগেই বলেছিল, রূপ দেখা বউ আনলে একদিন পস্তাইতেই হইব। কথায় আছে, জাতের মাইয়া কালাও বালা। আমিও মানা করছিলাম, রং ঢঙের মাইয়া পোলার বউ করণ লাগবো না। আমার বুইডাটা যে কি দেখা পাগল হইছিল, এই মাইয়া ছাড়া কাউরে পোলার বউ বানাইব না। আইজ বাড়িতে আসুক বুইড়া, সব কমুতো। শিক্ষিত মাইয়া ঘরে আনছ। ঝুমুর কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। সালমা খাতুন এখনও বকবক করেই যাচ্ছে। আজ সারাদিন এই বকবকানি থামবে না। ওর বিয়ে হয়েছে আজ 22 দিন। এ কয়েকদিন ঝুমুর বেশ চিনেছে এই পরিবারের সবাইকে। এখানে বড় ভাসুর, বড় জা আর শ্বশুর ছাড়া বাকি সবাই তাকে অপছন্দ করে। দাদু শাশুড়ি ভালো খারাপ কোনোটাতেই নেই, তবে কোনো কাজে ভুল করলে কথা শোনাতে ছাড়ে না। আর মুনিয়া তো দুনিয়ার সবচেয়ে ঘৃণিত বাণী হিসাবে ঝুমুরকেই মনে করে। উঠতে বসতে কথা শোনায়। মুনিয়ার বিয়ে হয়েছে 2 বছর আগে, অথচ শ্বশুর বাড়িতে থাকার পর শাশুড়ির সাথে ঝগড়া লেগে যায়। তারপর থেকে বাচ্চা নিয়ে বাবার বাড়িতেই আছে। ঝুমুর বালিশটা বুকে জড়িয়ে বসে বসে কাঁদছে, আর মাঝে মাঝে পুরনো দিনগুলোকে স্মরণ করে নিজেকেই বিদ্রূপ করে হাসছে। তার বান্ধবী সুমাইয়ার মধ্যে সেও চেয়েছিল বিয়ের পর শ্বশুরবাড়িতে শাশুড়িকে মা ডাকবে, কিন্তু বিয়ের দিন এই বাড়িতে আসার পরেই তার ফুফু শাশুড়ি বলছে শাশুড়িকে আম্মা বলে ডাকতে হবে। যেসব মেয়েরা শাশুড়িকে মা বলে ডাকে, পরে তারাই শাশুড়ির বুকে ছুরি মারে। আর বউদের মুখে মেয়ে শুনতে ঘেন্না লাগে। তাই ঝুমুর ইচ্ছা থাকা সত্ত্বেও শাশুড়িকে আর মা বলে ডাকে না। এখন খুব ইচ্ছে করছে নিজের মায়ের সাথে 2 মিনিট কথা বলতে, কিন্তু তার কাছে যে মোবাইল নেই। বিয়ের পর রাজীব তাকে মোবাইল কিনে দেয়নি। হঠাৎ কারো পায়ের শব্দে ঝুমুর তৎক্ষণাৎ শাড়ির আঁচলে চোখের জল মুছে নিল। তাকিয়ে দেখে বড় ভাবি মুনিয়া এসেছে। এই পরিবারে আসার পর এই একজন ব্যক্তি সবচেয়ে বেশি ঝুমুরের দুঃখটা উপলব্ধি করতে পারে। মাইমুনা বলল, কিরে ঝুমুর, কি হয়েছে তোর? মুখ ভার করে রাখছস কেন? না ভাবি, কিছু হয় নাই। মার কথা মনে পড়তাছে। আজ সকাল থেকে মার লগে একবারও কথা হয় নাই। ধর আমার মোবাইল থেকে খালাম্মারে ফোন দে। 10 টাকার মতো ব্যালেন্স আছে। 6-7 মিনিট কথা কইতে পারবি। মিস কল দিলেই হইব। মায় তোমার নাম্বার চিনে, ব্যাক করব। এত কথা কেস কেন? ডাইরেক্ট কল দিয়ে কথা কও। ঝুমুর মায়ের সাথে কিছুক্ষণ কথা বলল। এখন একটু স্বস্তি লাগছে। কথা শেষে মাইমুনা বলল, জানোস আরিফ আমারে দেখতে পারে না কেন? কেন ভাবি? তোর আর আমার কপাল একরকমই রে। বিয়ের পর আরিফ আমার লগেও অসভ্যতামি করতে চাইছে। আম্মারে আমি নালিশ করছিলাম, আম্মায় নিজের বেদ্য পোলার শাসন না কইরা আমারে গালাগালি করছিল। পরে আমি তোর বাইরে কইলাম,
তোর ভাই সব শুইনা আমারে আর কিছু কইল না, তয় আব্বারে গিয়া সব কইছে। পরদিন আব্বাই আরিফরে খুব বকছিল, মায়েরও দিবার চাইছে, তয় আম্মার লাগিয়া আর মারতে পারে নাই। হ্যার পর আব্বাই আমারে চুপচাপে কইল, বড় বউ, আমি তোমার কাছে মাপ চাই। আমি একটা বেদ্যপ জন্ম দিয়া ভুল করে ফেলাইছি। তুমি আমার মাইয়ার মতো, আমি কোনো দিন মুনিয়া আর তোমারে আলাদা করে দেখি নাই। আল্লাহর দোহাই লাগে, তোমার বাপের বাড়ি কাউরে কইও না এগুলা। আরিফ যদি আবার তোমার লগে এই আচরণ করতে চায়, তাহলে প্রথমে ওরে জুতা দিয়া পিড়াইবা, তারপরে আমারে কইবা। আমি কুত্তার বাচ্চার উচিত শিক্ষা দিয়া ছাড়ুম। তারপর কি হইল ভাবি? এই জন্যই কি সেজ ভাই তোমাকে দেখতে পারে না? ঘটনা এখানেই শেষ নয়। তুই তো এই কয়েকদিন বুঝছস, এরা অনেক সময় শহরে যায় দোকানের মাল কেনার জন্য। একদিন তোর ভাইয়ের শহরে গেছিল, রাতে বাড়িতে আসতে পারে নাই। সেই রাইতে আমি পোলারে লইয়া একলা ঘুমাইছি। আমাকে তো রুম আলাদা, দরজা নাই, পর্দা টাঙাইয়া রাখি। আমার তো ছোটো বাচ্চা আছে, তাই রাইতে শোনের সময় লোহার টর্চ লাইটটা সিতানের পাশে রাখছিলাম। আন্দাজে রাত তখন 2:30-3টা বাজে। হঠাৎ আরিফ একটা বাত্তিওয়ালা গ্যাস লাইটে বাত্তি জ্বালায় আমার ঘরে আইলো। আইয়া আমার গায়ে হাত দেওয়ানের লগে লগে আমার ঘুম ভাঙিয়া গেছে। হয় আমার মুখ চাইপা ধরছে যেন আওয়াজ করতে না পারি। আমি দিশ না পাইয়া সিতানের পাশ থেকে লোহার লাইটটা নিয়ে ওর মাথায় বরাবর বাড়ি দিলাম। এমন জোরে বাড়ি লাগছে যে ওর মাথা ফাইটা রক্ত বাইর হয়ে গেছে। তারপর আম্মায় তোমারে বকে নাই? মাইমুনা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোর ওই আম্মায় তো আমার মারতেও গেছিল। হ্যাঁ, তো আজীবন পোলার পক্ষে আসিল। তয় এগুলো নিয়েও মেলা নালিশ দরবার হইছে। আরিফ সালিশে কইছে হ্যাঁ নাকি বাতিজারে দেখতে আমার ঘরে গেছিল। আমি তারে দেখতে পারি না বইলা ইচ্ছা করে বাড়ি মারছি। আচ্ছা ভাবি, তুমি হঠাৎ আরিফ ভাইয়ের ব্যাপারে কথা তুললা কেন? আমার চিল্লাচিল্লি শুইনা বুঝছিলাম আরিফ তোর লগেও অসভ্যতমি করছে। উনি যতই নিজের পোলারে পিরাউলিয়া কোক না কেন, আমি জানি এই পোলা কি। তোরে আমি আরও আগেই এগুলো কইতাম, পরে ভাবলাম তুই শিক্ষিত মাইয়া, তোর লগে এসব করার সাহস পাইব না। আজ বুঝলাম লুচ্চার কোনো দিন ভালো হয় না। শোন বোন, যদি সতী সাবিত্রী হইয়া এই সংসারে থাকতে চাস, আমার মতো ডাকাত হইতে হইব। কে ভাসুর কে দেবর এগুলো চিন্তা করিস না। ইজ্জতের উপরে যেই হাত দিবার চাইব তারই কোপাবি, বুঝলি? শক্তের ভক্ত নরমের জম। মাইমুনার কথা শুনে ঝুমুর ফিক করে হেসে দিল। তাকে নাকি ডাকাত হতে হবে। রাত 9টার দিকে বাড়ির সবাই চলে এসেছে। আজ আর রাজীবের জন্য আলাদা করে খাবার নিয়ে যেতে হয়নি। মাইমুনা পাটি পেতে দিয়েছে আর সবাই বসে পড়েছে রাতের খাবারের জন্য। সালমা খাতুন প্লেটে প্লেটে ভাত তরকারি দিয়ে দিচ্ছে। 2 বউ থাকা সত্ত্বেও উনি নিজেই প্রতিদিন খাবার তরকারি কাজটা সারেন। সবাই খাচ্ছে, শুধু সালমা খাতুন মুখ কালো করে বসে আছে। জুমের শ্বশুর মনোহর হোসেন বলল, কি হইছে মাকসুদের মা? তোমার লাইগে ভাত বাড়ো নাই কেন? ভাত কি আজকে কম নাকি? আমি খামু না, যতক্ষণ মেজবুর বিচার না করবা ততক্ষণ খামু না। মনোহর হোসেন চিন্তিত কণ্ঠে বললেন, কি করছে মেজবউ? আনছেন তো শিক্ষিত মাইয়া, রূপবান মাইয়া। এতবার কইছে এইসব শিক্ষিত রূপসী মাইয়া বেদ্য বয়, এরা কাউরে সম্মান দেয় না, রূপের দেমাগে একখান কাম পর্যন্ত করে না। আনছেন তো ফইনির বেটি। পোলা বিয়া করাইয়া কি পাইছি? মকসুদের মা, তোমার না কইছি বউগুলোকে এমন করে কথা কইবা না। বউগো বাপের বাড়ির জিনিসের যে লোভ হয় তো ফইনির চাইতো খারাপ। আমরা কি অভাব আছে নাকি? বউগো বাপের বাড়ির জিনিসের দিকে তাকাইয়ে থাকতাম, আপনি হারা জীবন গাদাই থাকবেন। যেইটা সিজনে সিজনে দেওয়ানের নিয়ম, সেইটা দিতে গরিব আর বড়লোক কথা কন কেন? আজাইরা পেঁচাল বাদ দিয়া দরকারি কিছু থাকলে কও। আমি তো আজাইরা কথাই কই। আর আমনে বউগো তো ভালা, মেজো বউয়ের আমনে সেজো পোলার লগে মাইনসের কাছে বদনাম করে। আরিফ নাকি তারে মায়ের দূর করে, গালাগালি করে, তারে নাকি আমরা সবাই মিলা জ্বালাই পড়াই, ঠিক মতো খাওন দেই না, কামের বেরির লাহান রাহি। হেগুলা বিচার কেডাই করব? জুমের শাশুড়ির কথা শুনে থ হয়ে গেল। হায় আল্লাহ, ও কি বলল? আর শাশুড়ি এইসব কি বলছে? এইসব কোনো কথাই তো বলিনি সে। ঝুমুর লজ্জায় ভাতের প্লেটের দিকে তাকিয়ে আছে। যেই শ্বশুর তাকে এত ভালোবাসে
তিনি আজ কী ভাবছেন তাকে নিয়ে। কিছুক্ষণ নীরবতার পর মনোহর হোসেন বললেন, মেজো বউ, আব্বা বিশ্বাস করেন আমি এগুলো কইনি। আমি জানি বৌমা, তোমার শাশুড়ি আজীবন খাসালত, মিছা কথা কইয়া মাইনষের লগে মাইনষের ঝগড়া বাঁধাইয়া দেওয়ানের। কি কইলেন আপনি? আমি মিথ্যুক। সালমা খাতুন আর মনোহর হোসেন এক প্রকার ঝগড়া লেগে গেল। মুনিয়া ও আরিফও মায়ের পক্ষে নিয়ে বাবার সাথে ঝগড়া লেগে গেল। এদিকে রাজীব উঠে জুতো হাতে তুলে নিয়ে ঝুমুরের গালে, মাথায়, পিঠে ইচ্ছামতো মারতে লাগলো। আর বৃষ্টি বাসায় বলতে লাগলো, তোর জন্য আইজ এই গেঞ্জাম লাগছে। তোর মতো ফইন্নি যে বিয়া কইরা আইজ তো অশান্তি। তোরে কোনো মাইনসে জন্ম দেয় নাই, সরে জন্ম দিছে। তোর বাপে একটা খারাপ গালির পোলারে কইস তোরে আইয়া যেন নিয়া যায়। তোর মতো বেশার লগে আমি রাজীব সংসার করুম না। ঝুমুরের শ্বশুর মনোহর হোসেন তার ওষুধের বক্সটা থেকে নাপা এক্সট্রা আদা খাওয়া এক পাতা ট্যাবলেট নিয়ে ঝুমুরের ঘরে গেল। ওষুধ 6টাই খাওয়া শেষ, আর মাত্র 4টা আছে। ঝুমুর ঘরের সামনে দাঁড়িয়ে ছোট্ট এক গোলা খাকারি দিল। ঝুমুরের শ্বশুর আওয়াজ শুনে তাড়াতাড়ি গায়ের মাথায় ঘোমটা দিয়ে উঠে দাঁড়ালো। মনোহর হোসেন ঘরে ঢুকেই দেখে রাজীব নেই। সম্ভবত ঝুমুরকে মারধর করে এখন চায়ের দোকানে বসে গাঁজাখোরদের সাথে আড্ডা জমিয়েছে। মনোহর হোসেন ধীরে কণ্ঠে বলল, মেজো বউ, এইখান থেকে একটা ওষুধ খাইয়া তারপরও ঘুমাইও, শরীরে ব্যথা কমব। ঝুমুরের শ্বশুর কথা শুনে জর্জর করে চোখে পানি ছেড়ে দিল। আমারে মাফ করিস মা, আমার সামনে যা নোয়াডার তোরে এইভাবে মারছে, আর আমি বাপ ওইয়া পোলার শাসন করতে পারি নাই। ঝুমুর ডুকটে কেঁদে উঠে বলল, আব্বা কান্দিস না রে মা, আমি তোর বাপের সাধ কইরা পোলার বউ বানাইছি। ভাবছিলাম তোর মতো বউ পাইয়া অমানুষটা মানুষ হইব। বড় ভুল কইরা ফেলাইছি রে মা। বলতে বলতে মনোহর হোসেন নিজেও কেঁদে দিলেন। তিনি আসলে খুবই অনুতপ্ত। তার চোখের সামনে রাজীব এভাবে মারল ঝুমুরকে। পরদিন সকালবেলা ঝুমুর তার শ্বশুর শাশুড়ি ঘরে গেল। শাশুড়ি ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, তবে মনোহর হোসেনের ফজরের নামাজের পর প্রতিদিনই আলসামো করে শুয়ে থাকেন কিছুক্ষণ। ঝুমুরকে দেখে বলল, কিছু কইবা মেজো বউ? যে আব্বা, মেলা দিন হইছে মায়ের দেখি না, বাড়িতে যাবো, খুব মন চায়। আমাগো বাড়ির যাইয়া কয়দিন থাইকে আহি। এখন যাইও না মা, কাইল রাতেই তো রাজীবের লগে গ্যাঞ্জাম হইছে। অহন গেলে মাইনসে কইব শ্বশুর বাড়িতে গ্যাঞ্জাম কইরা আইয়া বাপের বাড়িতে উঠছ, বদনাম কইব মাইনসে। আর কয়দিন পর যাও, এর মধ্যে আমাগো তোমাগো মিলমিশ হোক, তখন দুজনে বেড়াইতে যাইও। রাইতে ওষুধ খাইছ? জি খাইছি। এখন শরীরের কি অবস্থা? আগের চাইতে ব্যথা কমছে আব্বা? অহন কিছু খাওয়ানোর পর আরেকটা ট্যাবলেট খাইয়ে নিও। আচ্ছা। রাজীব ছেলেটাকে ঠিক বুঝতে পারে না ঝুমুর। মাঝে মাঝে গভীর রাতে তার আচরণ দেখে মনে হয় রাজীব তাকে ভালোবাসে। আবার যখনই ঝুমুর কোনো ভুল করে ফেলে কিংবা রাজীবের মেজাজ খারাপ থাকে তখনই পশুর মতো আচরণ করে। তবে ঝুমুরের সবচেয়ে বেশি কষ্ট লাগে তখনই যখন রাজীব তার মা বাবা আর জাত তুলে কথা বলে। হয়তো পৃথিবীর কোনো সন্তানই মা বাবার অপমান সহ্য করতে পারে না, তাই তবুও ঝুমুর মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। মেয়েদের বিয়ে তো একবারই হয়। ঝুমুর জানে রাজীব অশিক্ষিত, তার শিক্ষাগত যোগ্যতা প্রাইমারি পর্যন্ত। 5-এ থাকাকালীন সে স্কুলে যায়নি, পরে মুদি দোকানে থাকতে থাকতে হিসাবে পাকা। এইসব কথা ঝুমুরের বিয়ের পরে জানতে পারে। এদিকে ঝুমুর এইচএসসি পাস করা মেয়ে। যখন ঘটকের মাধ্যমে মনোহর হোসেন ঝুমুরকে দেখতে গিয়েছিল তখন তিনি বলেছিল রাজীব মেট্রিকে এক বিষয়ে ফেল করেছে, তারপর আর পড়ালেখা করেনি। কিন্তু তবুও ঝুমুরের বাবা আকবর আলী এই সম্বন্ধে রাজি হয়নি। তার একমাত্র মেয়ে, তাও আবার রূপে গুণে শিক্ষায় কোনো দিকে কমতি নেই। তিনি কি করে একটা মেট্রিক ফেল করা ছেলেকে কাছে মেয়েকে বিয়ে দেবেন? কিন্তু মনোহর হোসেন নাছোড়বান্দা, এই মেয়ে ছাড়া আর কাউকেই পুত্রবধূ বানাবেন না। বারবার ফোন করতে লাগলেন আকবর আলীকে। তারপর আত্মীয় স্বজন প্রতিবেশীরা আকবর আলীকে বোঝাতে লাগলো, আরে পোলায় মেট্রিক ফেল করছে তো কি হয়েছে, তাগো কি জায়গা সম্পদ টাকা পয়সার অভাব নাকি? শিক্ষিত হইয়া যদি পোলা বেকার হয় তাইলে ওই পোলার কোনো মূল্য নাই। পোলাগো নিজের দোকান, সরকারি বেতনের মতো টাকা কামায়, এমন পোলা হাতছাড়া করণ ঠিক হইব না। সবাই মিলে যখন আকবর আলীকে বোঝাতে লাগলো তখন তিনি ঝুমুরের মা সৈয়দা বেগমের সাথে পরামর্শ করলেন। সৈয়দা বেগম বললেন, আল্লাহর নাম নিয়ে বিয়ার নামিয়া পড়েন। কত জায়গায় তো মাইয়া আবিয়াত্তা পাইয়া পইরা রইছে, কেউ বিয়ার নামও লয় না। আমাও একবার বয়স বাইরে গেলে তখন আর কোনো সম্বন্ধ আহে না। তাছাড়া পোলাগো অর্থ সম্পদ আছে, রাজি হয়ে যান। সৈয়দা বেগমের কথা শুনে আকবর আলী আর না করলেন না, কিন্তু তিনি জানতেন সেদিন তিনি নিজ হাতে মেয়েকে
নরকে ঠেলে দিয়েছেন। কয়েকদিন পর এক সন্ধ্যায় রাজীব সিএনজি করে ঝুমুরকে নিয়ে আসে তার বাবার বাড়িতে। ঝুমুর খুশিতে আত্মহারা হবার বান করেছে তার মা বাবার সাথে, কিন্তু অভিনয়টা ঠিকমতো করে উঠতে পারেনি। হাসতে গেলেই গলা জড়িয়ে যায় কান্নায়। সৈয়দা বেগম আজ করতে পারে, কিন্তু মেয়ের জামাইয়ের সামনে জিজ্ঞাসা করতে পারে না। পরদিন সকালে রাজীব নাস্তা করে বেরিয়ে যায়। তাকে দোকানে যেতে হবে। রাজীব খুব হিসেবি আর কর্মঠ ছেলে। তার কাছে শ্বশুরবাড়ির জামাইয়ের আদরের চাইতে 2 পয়সা রোজগার করাটাই বেশি জরুরি। ঝুমুর মনমনা হয়ে আলু কাটছে। সৈয়দা বেগম খেয়াল করলেন মেয়ে নিশ্চয়ই কিছু হয়েছে, নইলে এত চঞ্চল মেয়ে, সে হাসি খুশি মেয়ে এভাবে চুপচাপ কেন? তিনি ঝুমুরের কাছে এসে বলল, ঝুমুর, তুই এত শুকাইয়া গেছস কেন? কি কও মা, আমার তো মনে হয় আরও মোটা হয়েছে। জামাই তোর লগে সুন্দর আচরণ করে তো? কেমন রে জামাই? ভালোই তো মনে হয়। 1 মাসে আর কতটুক বুঝবো? তোর শ্বশুর শাশুড়ি ননদ দেওরা কাম কাইজ দোষ দেয়, বকাঝকা করে? না মা, আমার শাশুড়ির কথা কি কইতাম। মুনিয়ার চাইতেও বেশি আদর করে আমাকে। জানো মা, আমার শাশুড়ি প্রত্যেক দিন বিকেলে আমাকে দোকান থেকে নাস্তা আইনা খাওয়ায়। 3 বেলা জিগায় কি খাইছি না খাইছি। এত বালা শ্বশুর দুনিয়ার বকে আর হয় না মা। আর তোর শাশুড়ি ননদ ওরাও ভালা। তবে মায় মনে একটু জ্ঞান জ্ঞান করে, কামের দোষ ধরে। হাসা কইস তো, তুই সুখী আসিস নি? মায়ের কথা শুনে ঝুমুরের চোখ ছলছল করে উঠল। সে কান্নার লোক হতে চেয়েও পারল না। মায়ের জবরদস্তিতে শেষ পর্যন্ত ঝুমুর বাধ্য হয়ে রাজীবের মারধরের কথা। মায়েরা কখন মেয়েদের সামনে চোখের জল ফেলে না, কিন্তু সৈয়দা বেগম নিজেকে সামলাতে রাখতে পারলেন না। একমাত্র মেয়ে, তাকে কিনা বিনা দোষে এত অত্যাচার। ঝুমুর সৈয়দা বেগমের হাত চেপে ধরে তাকে দোহাই দিল, এসব কথা যেন তার বাবাকে না বলে, উনি সহ্য করতে পারবে না। শ্বশুরবাড়িতে ফিরবার দিন সকাল থেকেই সৈয়দা বেগম মেয়েকে নানাভাবে বোঝালেন, মারে, মেয়েদের জীবনে একবারই বিয়ে হয়। ওই সংসার লগে নিজের মানায়া লইস। যে যা বলার বলুক, ধৈর্য ধরে থাকিস। আল্লাহ একদিন ধৈর্যের ফল দেব। বিয়ের পর 2-4 বছর প্রত্যেক মায়া গই এগুলো একটু আকটু হয়, পরে দেখবি সব ঠিক হইয়া যাইব। জামাই যেমনে কয় হেমনে চলিস। পুরুষ মানুষের মেজাজ একটু কড়া থাকে, সারাদিন কেনাবেচা করে মাথা ঠিক থাকে না। আর শ্বশুরির মুখে মুখে চোপা করিস না। যাই কোক, চুপ করে থাকিস। ঝুমুর শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ল। সে জানে তার সাথে 8-10টা মেয়ের মতো টুকটাক ঝামেলা হয় না, তার উপরে সেই রীতি মতো অত্যাচার চলে। বিয়ের 1 মাসের মধ্যে যা করলো, ওরা বাকি জীবনে কিভাবে কাটাবে তা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। এক রাতে রাজীব ঝুমুরকে জন্মবিরতি কম পিল খেতে নিষেধ করলো। ঝুমুর জিজ্ঞেস করলো, কেন? আমি শুনছি ওইসব ট্যাবলেট খাইলে পরে আর বাচ্চা কাচ্চা হয় না। তুই আর ওইগুলো খাবি না। কিন্তু না খাইলে যদি হইয়া যায়? হইলে হইব, তোর সমস্যা কি? আমার বাচ্চা লাগবো। কি কোন এগুলা? বিয়া হইছে এখনও 2 মাস হয় নাই। এত তাড়াতাড়ি বাচ্চা নিলে মাইনষে কি কইব? মাইনষেরে আমার বাচ্চা লাগবো বেশ। ঝুমুর আর কথা পারল না। রাজীব তার হাত থেকে পিলের পাতাটা নিয়ে জানলা দিয়ে খালের পানিতে ছুঁড়ে ফেলল। সকালে ঝুমুর রাজীবের কাছে গিয়ে তার মোবাইলটা চাইল মায়ের কাছে ফোন করতে। রাজীব ঝাঁঝালো কণ্ঠে বলল, তোর মায় কি কয় টাকা বইরা দিছে নাকি আমার মোবাইলে? গতকাল ফোন কইরা 13 টাকা খাইছস। তোর মায় ব্যাক করতে পারে না? আচ্ছা, মিস কল দিমু দেন। দর একটা গালি দিয়ে ডাইরেক্ট কল দে। জামার মোবাইল তোর শ্বশুরের মিস কল দিয়ে আমারে ছোটো করবার চাস? তোর মায়েরে কইস তোর মোবাইল কিনা দিত। আর হন, 2 মিনিটের বেশি কথা কবি না। ঝুমুর চুপচাপ মোবাইল নিয়ে উঠোনের দিক এক কোণে চলে আসে। মায়ের কাছে কুশলাতে জিজ্ঞেস করার পর বলে, মা, তোমাকে জামাই আমার বড়ি খাইতে মানা করছে। কয় বড়ি খাওয়ান লাগবো না। ও কয় বড়ি খাইলেই পরে বাচ্চা কাচ্চা হয় না। কথাটা মিশা না, অনেক জায়গায় এমন ঘটনাও আছে। বড়ি খাইতে খাইতে পরে নারী জ্বলা যায়, তখন আর বাচ্চা কাচ্চা হয় না। কিন্তু মা, আমি এখন কি করতাম? ও 2 দিন তো আমার লগে ভালো আচরণ করে না, কথায় কথায় গায়ে হাত তোলে, গালাগাল করে। ওরে এখনও চিনবারই পারলাম না, আর বাচ্চা নিমু? হন ঝুমুর, অনেক পুরুষ আছে যারা প্রথম বউর লগে হাত তোলে, ভালোবাসা বোঝে না। চ্যাংরা পোলাপান অহনো সংসার কি জিনিস বোঝে না। কিন্তু
একটা পোলা মাইয়া হইলে তখন সব ঠিক হয়ে যাইব। পোলা মাইয়ার টানে বউয়ের উপরে মায়া বইব। আল্লাহর উপরে ভরসা রাখ, আল্লাহ যা করে মানুষের বালার লাগেই করে। এক ভোরে ঝুমুর গোসলের উদ্দেশ্যে একা একা পুকুরে গেল। রাজীব ঘুমাচ্ছে, তাই তার ডাকেনি। তাছাড়া রাজীবের বিয়ের পর সপ্তাহখানেক ঝুমুরের সাথে পুকুরে এলেও পরে আর আসতো না, বরং তাকে ডাকলে বিরক্ত হতো। ঝুমুর তাড়াতাড়ি গায়ে মুখে সাবান মেখে 2-3টা ডুব দিল। ফজরের আজান পড়ে গেছে অনেকক্ষণ আগেই। সবাই উঠে পড়বে, আর মাইমুনা ভাবি তো আজানের সাথে সাথে উঠে পড়ে। তার সাথে এই অবস্থায় দেখা হলে ভীষণ লজ্জাকর বিষয় হবে। কোনো রকম কাপড় চোপড় ধুয়ে ঝুমুর যেই না পুকুর ঘাটে উঠতে গেল, অমনি দেখে আরিফ দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। তার মানে এতক্ষণ আবছা আলোতে আরিফ ঝুমুরের গোসল দেখেছিল। কথাটা মনে হতেই ঝুমুরের মেজাজ উচ্চমাত্রায় চলে গেল। ঝুমুর দাঁতে দাঁত কটমট করতে করতে আরিফকে ক্রস করে চলে যেতে চাইল। আরিফ তাকে আগলে দাঁড়িয়ে বলল, এত সুন্দর শরীর, শুধু দেখেই গেলাম, খাইতে পারলাম না। ঝুমুরের এমনিতেও মেজাজ বিগড়েছিল, তার উপর আরিফের এমন অশ্লীল কথায় সে নিতে পারল না। বড় ভাবি মাইমুনার কথা মনে পড়ে গেল। যদি সতী সাবৃত্তি হইয়া এই সংসারে থাকবার চাস, তাইলে ডাকাত হইতে হইব। কে দেবর আর কে বাসুর এটা চিন্তা করিস না। ইজ্জতের উপর যেই হাত দিবার চাইব তারই কোপাবি। কথা মনে হতেই ঝুমুর ঠাস করে শরীরের সমস্ত শক্তি দিয়ে একটা চড় মারল আরিফকে। আরিফ রাগে ফুসফুস করে বলল, মা তোরে আমি আইস হইলেও খামু, কাইল হইলে খামু, খোদার কসম তোর তেজ ভাঙাইয়া সারুম। যদি জানে যাই বাঁচবার চাস, তাইলে জীবনে আমার লগে আর বেদবি করিস না। আমি মাইয়া কিন্তু অত বালা না, তোর মতো পোলারে বটি দিয়া কোপাইতে আমি 2বারও ভাবো না। বলেই ঝুমুর হনহন করে চলে গেল। তবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আরিফের ব্যাপারে আর কারোর সাথে কথা বলবে না, নিজেই নিজের হেফাজত করবে। আজকাল ঝুমুরকে প্রতিদিনই অপয়া অলক্ষী বউ কথাটা শুনতে হয়। মনোয়ার হোসেন আর মাইমুনাবাদে প্রায় প্রত্যেকেই এই অপবাদ দেয়। সবার ভাষ্যমতে গড়ে বউ আহে সৌভাগ্য লইয়া, আর আমাগো আইসে অলক্ষী। বউজির ভাগ্যে সংসারে কত উন্নতি হয়, আর এই অলক্ষতি বউ আইনা একের পর এক নিস্তি হইতাছে। রুজি রোজগার বরকত নাই, ব্যবসা মন্দা হইয়া যাইতাছে। 2টা বউর একটা যদি ভাগ্য লইয়া আইতো। 2টাই অলক্ষী, মুখ দেখলেও দিন খারাপ যায়। ঝুমুর কিছু বলে না, তবে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে যায়। তার মুখ দেখলে সবার দিন খারাপ যায়, এটা জেনে তার বুকের তীর এর মতো বাঁধে। চুপচাপ সবার আড়ালে গিয়ে কাঁদে। সকালবেলা কেউ ঘুম থেকে উঠলে কিংবা কেউ বাইরে বেরোনোর সময় সে আর সামনে যায় না। নিজের কাছে নিজেকে ছোট মনে হয় যদি তার কারণে কারো দিন খারাপ যায়। তবে ঝুমুর এটা বুঝতে পারল না, যখনই কেউ তাকে বকাঝকা করে তখনই বড় ভাবিকেও একসাথে দোষারোপ করে কেন? দোষ করলে করে সে, বড় ভাবিকে কেন ওরা কথা শোনায়? তবে এইসব ব্যাপারে মনোয়ার হোসেনের প্রতিবাদ করে। ঝুমুর হঠাৎ করেই নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন লক্ষ্য করল। আয়নার সামনে দাঁড়ালেই নিজের চেহারা দেখে নিজেকেই মায়া লাগে। সে এমনিতে রূপসী, কিন্তু কয়েকদিন ধরে তার চেহারা ভিন্ন মাধুর্যতা এসেছে। এক কথায় যাকে বলা হয় মায়াবতী। ইদানিং মেয়েটা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। মশলার গন্ধ নাকে এলেই পেট মুড়িয়ে বমি আসে। কোনো রকম শুকনো শুকনো দুটো খেয়েই উঠে পড়ে। অবশ্য তার এই পরিবর্তনটা তেমন করে কেউ লক্ষ্য করেনি। এক দুপুরে খেতে বসে কোনো তরকারি পাতে নিল না ঝুমুর। শুধু সিমের তরকারি থেকে একটু জল নিয়ে মেখে ভাত খাওয়ার চেষ্টা করলো। মনোয়ার হোসেন এই বিষয়টা লক্ষ্য করে নিজের প্লেট থেকে এক পিস ভাজা রুই মাছ তুলে দিল ঝুমুরের প্লেটে। ঝুমুর নানা করা সত্ত্বেও উনি করা আদেশ দিল মাছটা নিয়ে ভাত খেতে। বাড়িতে শুধু পুরুষদের জন্যই গুনে গুনে মাছ ভাজি করা হয়, মহিলারা খায় না। তবে ঝুমুর খুব ইচ্ছে করে মাছ ভাজা খেতে, কিন্তু যৌথ সংসারে এইসব স্বাদ আল্লাহ থাকা উচিত নয়। আজ শ্বশুরে দেওয়া মাছটা খেতে খেতে ঝুমুর ভাবল, কেন দিল আব্বা? আমার জন্য যে আজ আপনাকেও কথা শুনতে হবে। এমনিতেই আমার জন্য রোজ রোজ আপনাকে আম্মা আর মুনিয়া আপা কত কথা শোনায়। আপনার আদর ভালোবাসার জন্যই হয়তো আমি কোনো দিন এই সংসার ছাড়তে পারবো না। তাহলে যে আমি নিজের কাছে অকৃতজ্ঞ বেঈমান হয়ে যাব। মুনিয়া খাওয়া ছেড়ে উঠে গেল। তার সামনে বাবার তাকে মাছ না দিয়ে ঝুমুরকে দিল, ব্যাপারটা তাকে কষ্ট দিয়েছে। ঝুমুর এখন 4 মাসে প্রেগন্যান্ট, পরিবারের সবাই জানে। কারো মধ্যে খুশি অখুশি কোনো ভাবান্তর নেই, কিন্তু দিন দিন তার উপরে রাজীবের নির্যাতনটা ক্রমশই বেড়ে গেল। যেন যত দিন যায় ততই তার অমানুষ রূপটা বেরিয়ে যায়। কথায় কথায় মারে। অনেক পুরুষরা স্ত্রী ভুল ত্রুটি দেখে ঝগড়াঝাটি করে, 2-4 দিন কথা বলে না, কিন্তু রাজীব
ঝগড়ায় না গিয়ে সোজা মারধর করে, আর মারের মাত্রাটাও দিন দিন বাড়ায়। ঝুমুর জীবনে এমনও দিন গেছে যখন রাজীব তার সাথে সহবাসের পরও তাকে মেরেছে। ঝুমুর বুঝে উঠতে পারল না, যে লোকটা একটু আগে তার জন্য পাগল হয়ে উঠেছিল সে কীভাবে নিজেকে ভিন্ন রূপ দেখায়। নিজের কাছে নিজেকে রক্ষিতা ছাড়া আর কিছুই মনে হয় না তার। রাজীব কি মনে করে যে ঝুমুরকে একটা স্যামসং মোবাইল কিনে দিল, আপাতত কথা বলতে পারে। একদিন ঝুমুরের মামাতো ভাই তার খোঁজ খবর নিতে ফোন করেছিল। একই কলে মামা মামি মামাতো ভাই সবার সাথেই কথা বলল। প্রায় 20 মিনিটের মতো সবার সাথে কথা বলল ঝুমুর। রাতে এসে রাজীব ঝুমুরের মোবাইল চেক করলো। মোবাইল কিনে দেওয়ার পর থেকে এটা তার প্রতিদিনের অভ্যাস। ঝুমুরের মামাতো ভাইয়ের নাম্বার থেকে কল ডিউরেশন 19 মিনিট 47 সেকেন্ড দেখেই রাজীবের মেজাজ বিগড়ে গেল। সাথে সাথে ওই নাম্বারে নিজের মোবাইল থেকে কল ব্যাক করে দেখলো একটা ইয়াং ছেলে ফোন রিসিভ করেছে। ঝুমুর তখন বিছানায় দাঁড়িয়ে ছিল। রাজীব কোনো প্রশ্ন না করেই ঝাড়ু দিয়ে ঝুমুরের সারা পিঠে আঘাত করতে লাগলো আর অশ্লীল ভাষায় বলতে লাগলো, বাচ্চা, বিয়ের পর অন্য পোলার লগে ফষ্টি নষ্টি করে বেড়াস, বিয়ের আগে কয় পোলার লগে রাইত কাটাইছস? তোরে কি আমি মোবাইল দিছি প্রেম করণের লাইয়া? আমার টাকার মোবাইল দিয়া পোলাগো লগে প্রেম করস? কুত্তার বাচ্চা, তোর মাও কি তোর মতো আসিল নাকি? মা মেয়ে মিল্লা ব্যবসা কইরা টাকা কামাইছস? ওই টাকা কত পেট বাচ্চা করস আর কার লগে করস? কাইলকার মধ্যে এই বাচ্চা নষ্ট করবি, এইটা আমার শেষ কথা। তোর লইয়া আমি সংসার করুম না, তোরে আমি। রাজীব এসব বলছিল আর মারছিল। হঠাৎ করেই সে এমন একটা ঘুষি দিল ঝুমুরের তলপেটে যেন চোখ মুখে অন্ধকার শুরু হলো। কাঁপতে কাঁপতে মাথা ঘুরে পড়ে গেল। চোখ বন্ধ, কথা বলার শক্তি নেই, তবে কান দুটো সচল। রাজীব কথাগুলো শুনতে পাচ্ছে। বং ধইরা পইরা আছো? মার মানে করছে আমি কিছু বুঝি না। আমার বাড়ি ব্যবসাপাড়া খুলতে যাস? ঝুমুর ভেবেছিল তলপেটে আঘাতের কারণে তার অনাগত বাচ্চাটা জানি মিসক্যারেজ হয়ে যাবে। তবে কথায় আছে, রাখে আল্লাহ মারেকে। বাচ্চাটা ভেতরে নড়াচড়া করছে। ঝুমুরের পেটে হাত দিয়ে কত কথা বলে বাচ্চাটার সাথে। তার মনে হয় বাচ্চাটা তার সব কথা শুনে, সব কষ্ট বোঝে।